এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। নমস্কার, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। ও হ্যাঁ বন্ধুরা, আজকের দুটি বিশেষ ঘোষণা হলো, আজকের পর্বের শেষে থাকছে কিছু আধ্যাত্মিক টিপস ও আর একটি হলো এখন কিছু দিনের জন্য শর্ট আউট আর কুইজ বন্ধ থাকছে। আর হ্যাঁ বন্ধুরা, ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না, কারণ আজকের এই ঘটনা তোমাদের এক আলাদা জগতেই নিয়ে যাবে। তো তাড়াতাড়ি হেডফোনটা লাগিয়ে নাও, চলো এবার শুরু করি। আজকে যে ঘটনা পাঠিয়েছে তার নাম শম্পা হাইত। সে লিখছে, আমি তোমার ঘটনাগুলো প্রতিটা শুনেছি, খুব ভালো লাগে তোমার ন্যারেশন করা ঘটনাগুলো। আজ যে ঘটনাটা লিখছি সেটা আমার এক বান্ধবীর ঘটনা। তার মায়ের কাছ থেকে কিছুটা শুনেছি, আর বাকিটা পুলিশের বক্তব্য ও একটা সাংবাদিকের কাছ থেকে শোনা। পুরো ঘটনা নিজের মতো সাজিয়ে দিলাম, ভালো লাগলে পড়ে শুনিও। চলো এবার ঘটনায় যাই। আমার বান্ধবীর নাম মেঘলা। ওর বাড়ি সাউথ কলকাতায়। সে একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ওর বাবা নেই। খুব ছোটবেলায় ওর বাবা মারা যাওয়ার পর ওর মা খুব কষ্ট করে ওকে মানুষ করে। তাই মেঘলা ঠিক করে ও আর পড়াশোনা করবে না, কিছু একটা কাজ করে মায়ের সাহায্য করবে। পরে ও কলেজ ছেড়ে দিয়ে কাজ খুঁজতে থাকে। বেশ কিছুদিন পর সে একটা কাজ পায় একটা প্রাইভেট কোম্পানিতে। কাজটা ছিল অ্যাকাউন্টেন্টের। বছরখানেক ভালোই কাজ করছিল মেঘলা। সে রাতে 10:30টার মেট্রো ধরে বাড়ি ফিরত। কিন্তু একদিন রাতে যা হলো ওর সাথে তা ওর মা আজও ভুলতে পারেনি। সালটা ছিল 2012। কলকাতার ব্যস্ততম শহর তখন ঘুমের তোড়জোড় করছে। কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে তখন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা বলছে রাত 11:45। সাধারণ মানুষের জন্য মেট্রো চলাচল বন্ধের মুখে। কিন্তু মেঘলার জন্য আজকের রাতটা ছিল একটু অন্যরকম। অফিসের কাজ সেরে ফিরতে ফিরতে কিছুটা দেরি হয়ে গেছিল। স্টেশনে যখন পৌঁছালো তখন প্ল্যাটফর্ম একেবারে জনশূন্য। হলুদ দাগের উপরে তাকিয়ে মেঘলা দেখল সুড়ঙ্গের অন্ধকারটা যেন আজ একটু বেশি কালো। মনে হচ্ছিল সুড়ঙ্গটা যেন তাকে গিলে খেতে চাইছে। মেঘলা নিজের ঘড়িটার দিকে তাকালো। 11:50। সাধারণত এই সময় ট্রেন থাকার কথা নয়। সে ভাবল, ইস, আজকে ট্রেনটা বোধহয় মিস করে গেল। এখন বাইরে গিয়ে অটো বা ট্যাক্সি ছাড়া গতি নেই। তাও সে একবার ভাবল, মিনিট 10 অপেক্ষা করে দেখি, যদি কোনো মেট্রো আসে। তাই সে সেখানে থাকা একটা বেঞ্চের ওপর বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ বাদে স্টেশনের অ্যানাউন্সমেন্টের সিস্টেমে একটা কর্কশ শব্দ হলো। কোনো পরিষ্কার ঘোষণা নয়, যেন কেউ মাইকের ওপাশ থেকে ভারী গলায় শ্বাস ফেলছে।
আর ঠিক সেই মুহূর্তেই সুড়ঙ্গের ভিতর থেকে ভেসে এলো বাতাসের শোঁ শব্দ। একটা ট্রেন আসছে। মেঘলা অবাক হলো। এত রাতে ট্রেন? হয়তো স্পেশাল কোনো সার্ভিস হবে। সে দ্রুত এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। ট্রেনটা স্টেশনে এসে থামলো। কোনো আওয়াজ নেই, কোনো যান্ত্রিক চিৎকার নেই, একদম নিস্তব্ধ, যেন একটা লোহার কফিন এসে দাঁড়িয়েছে তার সামনে। পুরো ট্রেনটা ফাঁকা, একটাও যাত্রী নেই। স্টেশনে টিমটিমে আলোয় ট্রেনের ভেতরটা কেমন ঘোলাটে দেখাচ্ছিল। মেঘলা দ্বিধা করছিল উঠবে কি উঠবে না, কিন্তু বাড়ি ফেরার তাড়নায় সে উঠে পড়ল। সে গিয়ে বসলো একদম মাঝখানের একটা কামরায়, জানালার ধারের সিটে। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের গতি যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বাইরে সুড়ঙ্গের দেয়ালগুলো তীরের মতো বেরিয়ে যাচ্ছে। হঠাৎ ট্রেনের ভেতরের আলোগুলো কেঁপে উঠল। আলো নিভছে আর জ্বলছে, একবার অন্ধকার একবার আলো। মেঘলা ভয় পেয়ে হাত ব্যাগটা শক্ত করে বুকের কাছে চেপে ধরল। ঠিক তখনই সে জানলার কাঁচ দিয়ে তাকালো। বাইরে যেন ঘোর অন্ধকার, কিন্তু কাঁচের প্রতিচ্ছবিতে সে যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। ট্রেনের ভেতরে সে একা বসার কথা, কিন্তু কাঁচের রিফ্লেকশনে দেখা যাচ্ছে তার ঠিক পিছনের সিটে দুটো অস্পষ্ট কালো অবয়ব বসে আছে। লম্বা, কুৎসিত, এবং তাদের কোনো মুখ নেই। সে ভয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, কিন্তু পিছনে কেউ নেই, একদম খালি সিট। বুক ধরপানিটা তার বেড়ে গেল। আবার কাঁচের দিকে তাকাতেই দেখল ওই ছায়ামূর্তি দুটো এখন তার আরো কাছে সরে এসছে। তাদের একজনের হাত যেন মেঘলার কাঁধের ঠিক উপর দিয়ে এগিয়ে আসছে। অসহ্য এক ঠান্ডায় মেঘলার শরীর জমে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলোই না। ট্রেনের জানালার কাঁচে তখন হালকা কুয়াশার মতো বাষ্প জমেছে, আর সেই বাষ্পের উপর কে যেন একটা আঙুল দিয়ে লিখছে, পালাতে পারবে না। ট্রেনের জানালার কাঁচে ফুটে ওঠা সেই লেখা, পালাতে পারবে না, দেখে মেঘলার মাথা ঝিমঝিম করতে শুরু করলো। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু মনে হলো তার পা দুটো কেউ ট্রেনের মেঝের সাথে আঠা দিয়ে আটকে দিয়েছে। এবার ট্রেনের ভিতরের আলোগুলো পুরোপুরি নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু মেঘলার মনে হলো কয়েক যুগ কেটে গেছে। যখন আলো ফিরল, সে দেখল কামরার অন্য প্রান্তে সেই দুটো ছায়ামূর্তি এখন আর ছায়া নেই। দুজন মানুষ, পরনে নোংরা তেলচিটে পোশাক, মুখগুলো ছায়ায় ঢাকা। তারা আস্তে আস্তে মেঘলার দিকে এগিয়ে আসছে। তাদের হাঁটার কোনো শব্দ নেই। মেঘলা চিৎকার করে উঠল, কে কে আপনারা? কি চান আমার কাছ থেকে? কোনো উত্তর নেই, শুধু একটা বিশ্রী পচা গন্ধ কামরাটা ভরে ফেলল। ঠিক সেই মুহূর্তে ট্রেনটা একটা বিকট শব্দ করে ঝাঁকুনি খেল। বাইরে সুড়ঙ্গের দেওয়ালে আলো ঝিলিক দেখে মেঘলা বুঝল ট্রেনটা স্টেশনে ঢুকছে। কিন্তু এ কোন স্টেশন? এ তো আমার চেনা নয়। রবীন্দ্র সরোবরের পর মহানায়ক উত্তম কুমার স্টেশন হওয়ার কথা, কিন্তু বাইরে কোনো বোর্ড নেই, কোনো আলো নেই। স্টেশনের টাইলসগুলো খসে পড়েছে, চারদিকে ঝুলকালি, যেন এই স্টেশনে কয়েকশো বছর ধরে মানুষের কোনো পা পড়েনি। ট্রেনের দরজাটা খুলে গেল। মেঘলা ভাবল এটাই সুযোগ। সে পাগলের মতো দৌড়ে প্ল্যাটফর্মে নামল, কিন্তু নামার পরেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। প্ল্যাটফর্মের চারদিকে কোনো বেরোনোর রাস্তা নেই। সিঁড়িগুলো যেন ইটের স্তূপ দিয়ে বন্ধ হয়ে গেছে। পিছন ফিরতেই দেখল সেই অদ্ভুত ট্রেনটা আবার চলতে শুরু করেছে।
ট্রেনের জানালার কাঁচ দিয়ে মেঘলা দেখল সেই দুটো লোক ট্রেনের ভিতরে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে। কিন্তু ট্রেনের শেষ কামরাটা যখন বেরিয়ে যাচ্ছে, মেঘলা দেখল ট্রেনের ভিতরের মেঝেতে কেউ একজন পড়ে আছে, নীল রঙের সালোয়ার কামিজ পরা, ঠিক যেমনটা মেঘলা পড়ে আছে। সে তখন হয়তো ভেবেছিল, তাহলে আমি কে? আমি কি স্টেশনে নেমেছি, না ট্রেনের ভিতরেই রয়ে গেছি? এই চিন্তায় হয়তো মেঘলা জ্ঞান হারায়। এইটা কিছুটা আমার ধারণা যে মেঘলা ওই পরিস্থিতিতে কি করতে পারত। আচ্ছা, বুঝলাম। এতক্ষণ ঘটনাটা পড়তে পড়তে ভাবছিলাম এটা কি করে সম্ভব, মেঘলার মা এতটা নিখুঁতভাবে কি করে জানতে পারলো। এখন বুঝলাম এইটা তুমি ওর মায়ের কাছ থেকে শুনে নিজস্ব অনুভব থেকে কিছুটা লিখেছো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে ঘটনাটা তোমার কোনো কলকাতাবাসী বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো আবার ঘটনায় আসি। পরের দিন সকাল। কলকাতা যখন দৈনন্দিন ব্যস্ততায় মেতে উঠেছে, তখন মেট্রো কন্ট্রোল রুমে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। একটি রেক মাঝপথ থেকে উধাও হয়ে গেছে। সিগন্যালিং সিস্টেমে তার কোনো হদিশ নেই। অবশেষে দুপুর নাগাদ খবর এলো, নিউ গড়িয়ার কারশেডের অনেক দূরে এক পরিত্যক্ত জায়গায় একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে আছে। রেল লাইনের এই অংশটা বহু বছর ধরে অব্যবহৃত। পুলিশ এবং রেলের আধিকারিকরা সেখানে পৌঁছালেন। ট্রেনের দরজা খুলতেই এক বীভৎস দৃশ্য। কামরার মাঝখানে পড়ে আছে মেঘলার দেহ, রক্তাক্ত, ছিন্ন ভিন্ন পোশাক, সারা শরীরে ধস্তাধস্তির চিহ্ন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মেঘলার মৃত্যু হয়েছে রাত ঠিক 12টায়। অথচ সেই সময় রবীন্দ্র সরোবর স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে মেঘলা একা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং কোনো ট্রেনই সেখানে আসেনি। মেঘলার মৃত্যুর পর লালবাজারের হেভি ওয়েটের অফিসাররা যখন তদন্তে নামলেন, তখন বেরিয়ে এলো কিছু অবিশ্বাস্য তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা গেল মেঘলা প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে শূন্যে বাতাসের সাথে কথা বলছে, যেন কেউ তার সামনেই দাঁড়িয়ে আছে। অথচ সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। এমনকি যে ট্রেনটিতে সে উঠেছিল, সিসিটিভিতে সেই ট্রেনের কোনো অস্তিত্বই ধরা পড়েনি। কেবল দেখা গেল মেঘলা শূন্যে পা বাড়িয়ে সুড়ঙ্গের অন্ধকারের ভিতর মিলিয়ে গেল। পুলিশের ওপর মহল থেকে চাপ আসতে শুরু করলো, কারণ ঠিক 2 বছর আগে ওই একই জায়গায় দুজন কুখ্যাত অপরাধী পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছিল। তাদের বিরুদ্ধে ছিল নারীদের উপর পাশবিক অত্যাচারের অভিযোগ। অদ্ভুতভাবে মেঘলার শরীরে পাওয়া ডিএনএ স্যাম্পেল ওই মৃত অপরাধীদের সাথে মিলে যাচ্ছিল। মৃত মানুষ কিভাবে ফিরে এসে খুন করতে পারে? এই যুক্তিহীন উত্তর এড়াতেই পুলিশ কেস ফাইলটা বন্ধ করে দিল। লোকমুখে রবীন্দ্র সরোবর হয়ে উঠল সুসাইডাল প্যারাডাইস বা এক অভিশপ্ত গন্তব্য। 14 বছর কেটে গেছে, শহর বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু বদলায়নি সেই মাঝরাতের নিস্তব্ধতা। এরপর আসি সাংবাদিকের বক্তব্যে। অর্ক পেশায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক। এই আরবান লেজেন্ড নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করার নেশায় এক রাতে রবীন্দ্র সরোবর স্টেশনে রয়ে গেল। হাতে তার লুকোনো ক্যামেরা। রাত তখন 12টা বাজতে 10 মিনিট বাকি। প্ল্যাটফর্মে তখন হাড় কাঁপানো ঠান্ডা। অর্ক দেখল স্টেশনের একদম শেষ প্রান্তে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, পরনে ধুলো মাখা এক নীল রঙের সালোয়ার কামিজ। মেয়েটা ট্রেনের লাইনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অর্ক সাহস করে এগিয়ে গেল। সে বলল, শুনুন, এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? শেষ ট্রেনটা তো চলে গেছে। মেয়েটি ফিরল না, শুধু ফিসফিস করে বলল,
ওরা আসবে, ওরা আজও আসে। অর্ক অবাক হয়ে জিজ্ঞাসা করল, কারা আসে? মেয়েটি এবার ধীরে ধীরে অর্কের দিকে মুখ ঘোরালো। অর্ক দেখল মেয়েটির মুখটা ফ্যাকাশে সাদা, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে চাপ চাপ তাজা রক্ত। সে অর্কর খুব কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল গলায় প্রশ্ন করল, তুমি কি ওই দুটো ছেলেকে দেখেছ যারা আমার সাথে এই ট্রেনে উঠেছিল? অর্ক ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেখল প্ল্যাটফর্মের লাইটগুলো দ্রুত জ্বলছে আর নিভছে। আর ঠিক তখনই সুড়ঙ্গের গভীর থেকে ভেসে এলো সেই অতি পরিচিত চাকার শব্দ। একটা পুরনো মডেলের ফাঁকা মেট্রো রেক ধীর গতিতে প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনের ভেতর থেকে দুটো ছায়ামূর্তি হাত নেড়ে অর্ককে ডাকছে। অর্ক দেখল তার ক্যামেরার স্ক্রিনটা হঠাৎ সাদা হয়ে গেছে। অর্ক বুঝতে পারল তার পা দুটো যেন অবশ হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা নীল সালোয়ার কামিজ পরা সেই মেয়েটি যে আর কেউ নয়, স্বয়ং মেঘলা। সে অর্কের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। তার চোখ দুটো দিয়ে এখন রক্তের বদলে কালো আলকাদরার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। মেঘলা আবার সেই একই প্রশ্ন করল, তবে এবার তার কণ্ঠস্বর মানুষের মতো নয়, যেন পাতাল থেকে উঠে আসা কোনো পাথুরে আওয়াজ। ওরা কোথায়? ওই দুটো ছেলে কোথায়? সেই ফাঁকা ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনের ভেতর থেকে সেই অদ্ভুত পচা গন্ধটা অর্কের নাকে এলো। অর্ক দেখল মেঘলা আস্তে আস্তে ট্রেনের ভিতরে ঢুকে গেল। সে ট্রেনের মাঝখানে সেই জানলার ধারে সিটটাতে গিয়ে বসলো, যেখানে 10 বছর আগে সে শেষবার বসেছিল। অর্ক সম্মোহিতের মতো ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে থাকা ক্যামেরাটা তখন কাঁপছে। ক্যামেরার লেন্স দিয়ে সে দেখল ট্রেনের পেছনের দিকে সেই দুটো ছায়ামূর্তি এখন আর অস্পষ্ট নেই। তাদের চামড়া ঝুলে পড়েছে, চোখগুলো গর্তে ঢুকে গেছে, আর তারা একে অপরের দিকে তাকিয়ে বিকট হাসি হাসছে। অর্ক বুঝতে পারল এই দুটো প্রেতাত্মা মেঘলাকে মুক্তি দিচ্ছে না, তারা মেঘলাকে দিয়ে শিকার ধরাচ্ছে। মেঘলা যখনই কাউকে এই প্রশ্নটা করে আর সেই মানুষটি যদি ভয় পায়, তবে এই প্রেতাত্মারা তাকে টেনে ট্রেনের ভিতরে নিয়ে নেয়। হঠাৎ ট্রেনের ভেতর থেকে মেঘলার আর্তনাদ ভেসে এলো, পালাও, এখান থেকে পালাও, ওরা তোমাকে মারবে না, ওরা তোমাকে দিয়ে ওই পাপ কাজটা করাতে চায়। অর্ক দেখল সেই দুটো লোক তার দিকে এগিয়ে আসছে। তাদের হাতে পুরনো আমলের কিছু ধারালো অস্ত্র, যা থেকে রক্ত ঝরছে। অর্ক পিছনে ফিরতেই দেখল স্টেশনের সিঁড়িগুলো অদৃশ্য হয়ে গেছে। সেখানে শুধু এক বিশাল অন্ধকারের দেয়াল। অর্ক কি করবে ঠিক করতে পারছিল না। অর্ক প্ল্যাটফর্মের উপরে দৌড়তে শুরু করলো, কিন্তু যতবার সে দৌড়চ্ছে ততবারই সে ফিরে আসছে ঠিক সেই কামরাটার সামনে যেখানে মেঘলা বসে আছে। এটা যেন এক অনন্ত লুপ। ঠিক তখনই সে খেয়াল করলো ট্রেনের কামরার ভেতরে একটা আধপোড়া কাগজ পড়ে আছে। সেটা কি মেঘলার কোনো ডায়েরি, নাকি সেই রাতের কোনো অকপট প্রমাণ যা পুলিশ সরাতে ভুলে গেছে? অর্ক জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ভিতরে এক পা দুপা করে এগিয়ে এলো। ঠিক তখনই ট্রেনের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ট্রেনটা প্রচণ্ড গতিতে চলতে শুরু করলো। সুড়ঙ্গের ভিতরে কোনো আলো নেই। অর্ক এখন সেই ট্রেনের ভেতর বন্দি, যেখানে তার পাশে বসে আছে এক মৃত মেয়ে আর পিছনের সিটে দুই নরপিশাচের আত্মা। অর্ক বুঝতে পারল এই ট্রেনটা কোনো স্টেশনে থামবে না। এটা যাচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি। সে দেখল ট্রেনের ডিজিটাল ডিসপ্লের গন্তব্যের নাম লেখা উঠেছে, নরক। ট্রেনটা তখন ঝড়ের গতিতে ছুটছে।
অর্ক ট্রেনের দরজায় আচার খাচার খাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ট্রেনের জানলার বাইরে এখন আর সুড়ঙ্গের দেয়াল নেই, আছে শুধু এক অনন্ত মহাশূন্যের মতো অন্ধকার। বাইরের কিছুই দেখা যাচ্ছে না। ঠিক সেই সময় কামরার ভেতরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। সেই দুটো নরপিশাচ আত্মা অর্কের দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। তাদের পচা গলা হাতগুলো যখন অর্কের গলার দিকে এগিয়ে এলো, ঠিক তখনই মেঘলা সিট থেকে উঠে দাঁড়ালো। মেঘলার সারা শরীর থেকে এক অদ্ভুত নীল জ্যোতি বেরোচ্ছে। সে চিৎকার করে বলল, যথেষ্ট হয়েছে, আর কাউকে আমি এই অভিশপ্ত যাত্রার ভাগীদার হতে দেব না। মেঘলা অর্কর হাতটা ধরল। অর্কর মনে হলো কোনো বরফের পিণ্ড তাকে স্পর্শ করেছে। মেঘলা তার কানে কানে ফিস ফিস করে বলল, তুমি বেঁচে ফেরো অর্ক, পৃথিবীতে গিয়ে সবাইকে বলো এই স্টেশনে শুধু অশরীরই নেই, আছে এক অসমাপ্ত বিচার। মেঘলা অর্ককে ট্রেনের বন্ধ দরজার ভিতর দিয়ে সজোরে ধাক্কা দিল। অর্ক অনুভব করল সে যেন এক বিশাল শূন্যতা দিয়ে নিচে পড়ছে। সে চিৎকার করে উঠল। এরপর তার আর কিছু মনে ছিল না। যখন অর্কর জ্ঞান ফিরল, সে দেখল সে রবীন্দ্র সরোবর স্টেশনের প্ল্যাটফর্মের উপর শুয়ে আছে। সকালের প্রথম সূর্যের আলো স্টেশনের সিঁড়ি দিয়ে ভেতরে আসছে। ঝাড়ুদাররা স্টেশন পরিষ্কার করছে। অর্ক ভাবল, তবে কি এটা স্বপ্ন ছিল? কিন্তু তার পরিষ্কার মনে আছে তার হাতে কেউ স্পর্শ করেছিল। এখনও সেই শীতল স্পর্শ সে অনুভব করছে। তার হাতের মুঠোয় সেই আধপোড়া কাগজের টুকরোটা এখনও ধরা আছে। কাঁপতে কাঁপতে সে কাগজটা খুলল। ওটা ছিল একটা চিরকুট, যাতে লেখা, সেদিন রাতে ওই দুটো ছেলে ছিল স্টেশনেরই সিকিউরিটি গার্ড। তারাই আমাকে ট্রেনের ভিতরে টেনে নিয়ে গিয়েছিল। পুলিশ সব জানতো, তাই কেসটা ধামাচাপা দিয়েছে। অর্ক স্তম্ভিত হয়ে গেল। তার মানে মেঘলা আজও বিচার পায়নি বলেই তার আত্মা এই স্টেশনে ঘুরে বেড়ায়। সে কোনো যাত্রীকে মারতে চায় না, সে শুধু চায় তার খুনিদের পরিচয়টা মানুষের কাছে পৌঁছাক। আজও অনেকে বলে রাত 12টার শেষ ট্রেনটা চলে যাওয়ার পর স্টেশনে যদি কোনো যাত্রী একা দাঁড়িয়ে থাকে, তবে একটা নীল পোশাক পরা মেয়ে এসে তার সামনে দাঁড়ায়। সে ভয় দেখায় না, শুধু করুণ চোখে তাকিয়ে একটাই প্রশ্ন করে, তোমরা কি ওই দুটো ছেলেকে দেখেছ? আসলে সে আজও তার সেই বিচারকে খোঁজ করছে, যে তাকে এই অনন্ত অভিশাপ থেকে মুক্তি দেবে। তো এই ছিল আমার বান্ধবীর ঘটনা। কামনা করি সে যেখানেই থাক যেন ভালো থাকে। তো দাদা, ঘটনাটা কেমন হয়েছে জানিও, ভালো লাগলে পড়ে শুনিও। সত্যি অসাধারণ হয়েছে ঘটনাটা। আর ঘটনাটা একটা অনবদ্য রূপ নিয়েছিল, বেশ রোমাঞ্চকর পরিবেশ গড়ে উঠেছিল। শুধু আমি এইটুকুই বলবো, অসাধারণ। তুমি আরও এমন ঘটনা পাঠাও। তো বন্ধুরা, এই ছিল মেঘলার করুণ আর ভয়ানক কাহিনী। রবীন্দ্র সরোবরের ওই অন্ধকার সুড়ঙ্গে আজও হয়তো কোনো আত্মা বিচারের আশায় তোমাদের কারোর অপেক্ষায় বসে আছে। পুরো ঘটনাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আরও এরকম রোমহর্ষক এবং সত্য ঘটনা শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রকম ঘটনা আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আর যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না নিজেদের বন্ধুদের এবং পরিবারের সাথে। চলো এবার চলে যাই আজকের টিপসে। প্রথম টিপস, তোমরা কি জানো শঙ্খ কেন ঠিক 3বারই বাজানো হয়, বা কেন তার বেশি বাজানো উচিত নয়? হিন্দু প্রতিটা বাড়িতে শঙ্খ বাজানো হয়। বিশ্বাস করা হয় 3বার শঙ্খ বাজালে অশুভ শক্তি দূরে সরে যায় আর শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে গৃহতে সুখ, শান্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়। শাস্ত্র মতে
তিনবার শঙ্খ বাজানোর মধ্যে আছে এক গভীর অর্থ। এই তিন ধ্বনির মানে হল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের এই তিন দেবতার আহ্বান। প্রথম ধ্বনি হল ঈশ্বরের আহ্বান। এই শব্দে ভগবানকে পূজায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। দ্বিতীয় ধ্বনিটি হল অশুভ শক্তি বিনাশের জন্য। বিশ্বাস করা হয় এই শব্দে আশেপাশের সমস্ত নেতিবাচক শক্তি ও অশুভ আত্মারা দূরে সরে যায়। আর তৃতীয় ধ্বনি, এটি হলো ঈশ্বরের জয়ধ্বনি। এর মাধ্যমে এটা বোঝানো হয় যে সমস্ত অশুভ শক্তি পরাজিত হয়েছে ও ঈশ্বরের জয় সুনিশ্চিত। যদি তিনবারের বেশি শঙ্খ বাজানো হয় তবে দেবতাদের সাথে সাথে দানব ও অসুরদেরকেও আমন্ত্রণ জানানো হয় বলে বিশ্বাস করা হয়। তখন দেবতাদের আশীর্বাদের জায়গায় অভিশাপ নেমে আসতে পারে। তাই বলা হয় পুজোর শেষে ঠিক তিনবারই শঙ্খ বাজানো উচিত। এবার দ্বিতীয় টিপস। তোমরা কি জানো পুরীর জগন্নাথ ধামের দেবী একাদশীকে কেন উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে? এর পিছনে আছে একটা ঘটনা। যেখানে একাদশীর দিনে ভাত জাতীয় জিনিস খাওয়া বারণ থাকে, সেখানে জগন্নাথ ধামে কেন বেশি করে ভাত খাওয়া হয়? বলা হয় একবার সৃষ্টিকর্তা ব্রহ্মদেব পুরীর জগন্নাথ মন্দিরে এসেছিলেন জগন্নাথ দেবের মহাপ্রসাদের স্বাদ নিতে। কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গিয়েছিল। বাইরে একটা জায়গায় অল্প কিছু ভাত পড়েছিল, যেটা একটা কুকুর চেটে চেটে খাচ্ছিল। ব্রহ্মদেব মহাপ্রসাদ খাওয়ার জন্য এতটাই উতলা হয়ে পড়েছিলেন যে তিনি ওই কুকুরের সাথে বসে ওই ভাত খাওয়া শুরু করেন। কিন্তু সেই দিন ছিল একাদশী তিথি, তাই দেবী একাদশী সেখানে প্রকট হয়ে ব্রহ্মদেবকে অপমান করেছিলেন, এমনকি মহাপ্রসাদকে নিয়েও কটূক্তি করেছিলেন। এই সব দেখে স্বয়ং জগন্নাথ দেব ওখানে উপস্থিত হয়ে ব্রহ্মদেবের ভক্তি দেখে ঘোষণা করেছিলেন যে এরপর থেকে আমার মহাপ্রসাদের উপর একাদশী বা অন্য কোনো ব্রত বা উপবাসের নিয়ম লাগু হবে না। এরপরেই নাকি জগন্নাথ দেব দেবী একাদশীকে মন্দিরের পিছনে উল্টো করে ঝুলিয়ে রাখার আদেশ দেন। তাই একাদশীর দিন পুরীর জগন্নাথ ধামের মানুষ বেশি করে মহাপ্রসাদ খায়। এমনকি যে কোনো উপবাস বা ব্রততেও এই মহাপ্রসাদ গ্রহণ করা যায়। আজ এইটুকুই। আর তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো অলৌকিক বা সত্যি ভৌতিক ঘটনা আমাকে জানাতে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো বা ফেসবুক ইনবক্সে লিখে পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6290078299। আমার মেল আইডি হলো pretchhayaincident@gmail.com। আর আমার ফেসবুক অ্যাকাউন্ট নেম প্রেতছায়া ইনসিডেন্ট। এই সমস্ত লিংক আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।